আসসালামু আলাইকুম গাইস। আজকের ঘটনাটি নোয়াখালী থেকে সংগ্রহ করা। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। তখনও স্কুলের গণ্ডি পার হয়নি, বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলে হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই কালো হয়। বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি, তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছিল। শত নিরপেক্ষ হিসেবে বাবার অনেক সুনাম ছিল, তাই সবার মনে কষ্ট। ফলে বন্ধু বিস্তৃত সবার কান্না দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম, তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ, মালা দিয়ে বরণ করলো বাবা মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। সোনাপুরেই জেলার সব বড় বড় অফিসারদের বাংলো, ডিসিএসপি, জেলা জজ, সিভিল সার্জন, সবারই বাংলো মাঝখানে সান বাঁধানো কাঠের দিয়ে। বাড়িগুলোর দেয়াল বেতের, মেঝে পাকা, ছাদ অ্যাসফাবেটের। সুন্দর চত্বর বড় গেটে যখন ঢুকলাম তখন ভিন্ন ধর্মী গৃহপ্রধান দেখে বেশ ভালোই লাগলো। একটু রাত হয়েছিল, খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমাতে যাবো এমন সময় মনে হলো ছাদের পাঠাতনে কে যেন কাউকে ঘোড়ার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। আমরা সবাই চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ভুল ছিল, ভুল শুনেছি। কিন্তু না, শুধু আমি নয়, বাড়ি শুধু সবাই শুনেছি, আর সবার ঘরের পাঠাতনে একই শব্দ শুনতে পেয়েছি। একজন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? তারাও ধরে বললো যে কে বা কারা এমনটি করছে তারা জানে না সেটা। বাবা সাহসী থেকে দুজন গার্ডকে ছাদের পাঠাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল, এর আগেও দেখেছে কিন্তু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনা এখানে কিন্তু শেষ নয়। এরপর শুয়ে পড়ি যার যার বিছানায়। যার ঘরে রাত তখন 2টা কম হবে না। মনে হলো যেন ঘরের কাছে কারো নিঃশ্বাস উঠানামা করছে। গলায় যেন কার হাত, ঠান্ডা হাত অনুভব করলাম। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এলো আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে বলল, আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম যে এটা এমন খোঁজটা দিল কি জন্য এখানে চলে আসলো। ওকে বুঝতে দিলাম না তা। বললাম, বেশ থাকো তুমি। যত দোয়া দূরত আমার জানা ছিল, তারপরে বুকে ফুটিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকাল হলো, নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুজি চাচা অনেক আগেই এসে গেছেন। ছোট আপা আটটা মানবে যে বোন অঘরে ঘুমাচ্ছে। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে থাকে। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাড়টা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না, তবে মনে মনে বুঝতাম বাংলোর বাইরে 8জন গার্ড পাহারা দিচ্ছে, সুতরাং সেও ঢুকেছে কথা কোনো মতে বিশ্বাস করা যায় না। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামতেই মনে হলো সে যেন পা ঠেকলো। নিচে চেয়ে দেখি কার্পেটের ওপর আমাদের দুবনের গলার চিকন হাড় দুটো পড়ে আছে। অল্প বয়স, তার ওপর এমন অস্বাভাবিক ঘটনা অস্বস্তি যে লাগেনি তখন। এমন কথা স্বীকার না করলে মিথ্যাই বলা হবে, তাই প্রথম থেকেই শুরু করে সেদিন যা ঘটলো মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল, বিটু তো। আমি বললাম, মা বললেন দেখি কি করা যায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্ত ভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুজি যার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুজি চাচাকে আমি ফজিলতের ঘটনা বলি। উনি মাথা নাড়ে বলেন, হ্যাঁ বাবুয়া, এই সবই সত্যি ঘটনা। এরকম ঘটনা সবই এখানে ঘটে। তখন আমি বুঝিনি আরো একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবা ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানি খুবই ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জে।
যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপ টিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করলো। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গেছে, বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার যার করে শুয়ে পড়েছি আর কোথায় ঘুমিয়ে পড়েছি। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি সবাই অসুস্থ। মায়াকে ঘুমাতে পাঠিয়ে দিয়েছি। যদিও সে যেতে চাইছিল না, আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম। নামটা আজ মনে করতে পারছি না। মা বললেন যে গল্পের বই না পড়লেও অনেক কিছুই জানা যায় না, বাসায়ও শেখা যায় না। ফলে ছোট থেকে গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছিলাম। সে অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম। কান সজাগ, বেশ রাত তখন। মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে, গিয়ে দেখে তিনি অগরে ঘুমাচ্ছেন। প্রথমে ভাবলাম কানের ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এবার মনে হলো মা ডাকছেন আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে, কিন্তু দেখি তিনিও ঘুমাচ্ছেন ঘরে। ভাবলাম ভুল শুনছি। আবার ফিরে এসে বিছানায় বসতে যাব মনে হলো ছোট আপা ডাকছেন। তড়িঘড়ি করে ঘরের দিকে দ্রুত বাইরে গেলাম। বাসা আর হালু না, অবাক কাণ্ড, দেখি সেও ঘুমাচ্ছে। শীত রাতে আমার ঘাম ঝরতে লাগলো। এ হতে পারে না। এতবার আমি কানে ভুল শুনলাম, তা কি করে হয়? এটা একটা অস্বাভাবিক ঘটনা। এ কথা মনে হতে বুকের ভিতর কেমন শিরশির করে উঠল। মুরব্বীদের বলতে শুনেছি, এরকম অবস্থায় ভাই ফেলে ক্ষতি। ওই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন, ভাই পেলে চলবে না। তবে মনে যাই বলি না কেন, এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা। কিছুতে কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা। তখনও জানি না আমার জন্য আর কি ভয়ঙ্কর অপেক্ষা ঘটনা প্রভূত করছিল। মার আসল ঘরে ঘুরতে ঘুরতে মার মুখে মুখে শুনে আইতাল কুরসি নষ্ট করে ফেলেছিলাম। মনে হলো ভাগ্যে শিখেছিলাম। এর গুণ আর মাহাত্ম এমন যে কোন দুষ্ট অশুভ কিছু কাছে ভিড়তে পারবে না। দোটা পরে বুকে ফু দিলাম, মনে সাহস বাড়ল। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না। একটু টান টান হয়নি, এই চিন্তা করে লেফের ভিতর ঢুকে গেলাম। বারবার উঠতে পারে দেবী মশারি টানায়নি। খানিক পরে মনে হলো কে যেন আমার পায়ে কাছে বসলো। মনে হলো উড়িয়ে দিলাম। সবাই অসুস্থ, বাইরে কাঠ, সব দরজা বন্ধ। কেমন করে কেই বা ঢুকবে ঘরের ভিতরে? এ কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না। তবে মনের ভিতর থেকে কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না। কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটাই। এটাই বারবার মনে হতে লাগলো। ঠিক তাই, লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাঁটছে। মাথায় তার ঘুমটা। আমার বাড়ি থেকে খাটে বসে তিনি। আমি দেখে মুখটা আবার দেখে ফেললাম। না না, ভয় পেলে আমাকে চলবে না, ভয় পেলে ক্ষতি। আমি ভাই পাবো না বারবার বলছি, আর আইটাল করছি সাহস যত দোয়া স্বরূপ জানি। সব কিছু পড়তে যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম নাথি, কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই মনে পড়লো অস্বাভাবিক জিনিসের আকৃতি থাকে, অবয়ব থাকে না। তখনই হাত পা হিম হয়ে আসতে লাগলো। যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি। দোয়া সুরা পড়ি। লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিট করে আছে সেই মহিলা। আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকেই কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অনন্ত একটা হলো খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটি জানালা খোলা ছিল। জানালাটা দিয়ে একটি গন্ধরাজ ফুল গাছ দেখা যায়। ওটা লাগাই না এজন্য যে ফুলের সুবাস ওই জানালা দিয়ে ঘরে আসে। মাঝে মাঝে লেপ একটু ফাঁক করে জানালা দিয়ে দেখবার চেষ্টা করছি, যদি কাঠের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে গেল। অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের শুনটনি শোনা গেল। অমনি মেয়েটি বার কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটিকে মিশে গেল। আমি বিস্ময়ে দাঁড়িয়ে চেয়ে থাকলাম এই অশরীরী মহিলার যাবার পথে। আমাদের মতো মানুষের তো যা নালা হ্রদ ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব না। এমন ঘটনা মাকে না বললেই নাই, তাই নামাজ পড়ে মার করে চলে গেলাম। মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম, তারপরে ধীরে ধীরে ঘরটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলেই
মা আর ডালিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামেল ফকরের কথা জানে আছে কিনা, ডাকলে আসবেন কিনা। সে জানাবে একজন বসে চেনে, টাকা পয়সা কিছু নাই না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি করে দেন, টাবিজা দেন, কিন্তু একটা পয়সাও নেন না। সবারই উপকার হয়, তারা খুশি মনে কিছু দিতে চাইলে উনি কিছুই নেন না। বলেন, আমি আল্লাহর হুকুমে আল্লাহর বান্দার সেবা করি, আমি যে কিছুই নিতে পারবো না, এমনকি যা চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খানো না। মা বললেন, তার এমন লোকই তো চাই। এনাকে খবর দেওয়া হলো, মাতাকে কষ্ট দেওয়ার জন্য মাপ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কবলের দিকে দেখতে লাগলেন। অনেক ঘটনাটা যেখানে করেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে। উনি জানালার কাছে দাঁড়িয়ে গন্তরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছের দিকে ও জানালাটাই ফু দিলেন। ক্রিয়া আমাকে নির্দেশ দিলেন, ঈশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি, আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দেন। যদি কেউ জানালা একটু খাও দেয়, তাও যেন আমি না খুলি। মায়ের কাছে ফিরে গেলেন। তিনি বললেন, মেয়ে ভয় ফেলে খুঁটিয়ে হাঁটো, আল্লাহর কালামের বরকত। ওইখানে ওই গাছের নিচে একটি মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোন এক মানুষ। এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে রইলাম। বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা শুনে মন দিয়ে বললেন, শুধু বললেন, উনি যা বলছেন তার ঠিক ঠিক মেনে চলো। তারপর প্রতিদিন জানালায় তোকে শুনতাম, কিন্তু জানালা খুলে নিয়ে আসার পর আর কিছুই ঘটেনি। তবে ছাদের পটাতনে কোলা মর্ম শব্দ আর আত্মচিৎকার অব্যাহতই ছিল, কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলার ঠান্ডা হাতে স্পর্শ করুন আর করেনি। কিন্তু আমি 30 বছর আগে MA পাশ করে প্রায় 30 বছর অধ্যাপনা করার পরে ঘটনার কথা বলতে পারিনি। কি ঘটলো, কে ঘটালো, প্রকৃত সত্য কি, আজও মনে প্রশ্ন থাকে, কিন্তু উত্তর মেলে না।